রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। আমাদের রাজ্যে পোল্ট্রি পালন ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালন করলে ঋতুভিত্তিক পরিচর্যা করা দরকার। এছাড়া এই খামার থেকে ভালো লাভ করতে হলে সুষম খাদ্য দেওয়া ও অন্য পরিচর্যা দরকার। পোল্ট্রি পালকেরা কিভাবে মুরগিকে সুষম খাদ্য খাওয়াবেন এবং খামারের পরিচর্যা করবেন সে বিষয়ে জানালেন কৃষ্ণনগর রাষ্ট্রীয় পোল্ট্রি খামারের প্রাণী বিশেষজ্ঞ ডক্টর সারিকুল ইসলাম। লাভজনক মুরগি পালনের জন্য সারা ভারতবর্ষ সহ বিশ্বে আজকে একটা জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ মাংসের চাহিদা যেভাবে ডিম বাড়ছে, প্রোটিনজাত খাদ্যের চাহিদা মাংসের পাশাপাশি ডিম, সেক্ষেত্রে মুরগি পালনের প্রসঙ্গ চলে আসে। এই মুরগি পালনের ক্ষেত্রে ডিম বা মাংস যাই উৎপাদন করুন না কেন, সেখানে তার মেন উপকরণ যেটা লাগে সেটা হচ্ছে খাবার। এই খাবারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাংসের জন্য মুরগি যখন পালন করি আমরা তাদেরকে বলা হয় ব্রয়লার। এই ব্রয়লারের ক্ষেত্রে খাবার মূলত 3টে ধরনের খাবার আমরা খাওয়াই, সেটাকে প্রি স্টার্টার, স্টার্টার, ডেভেলপার বা ফিনিশার। ব্রয়লার মূলত আমরা বাজারজাত করা হয় 36 থেকে 42 দিনের মধ্যে আমরা বাজারজাত করি। সেই চিক্সটাকে আমরা প্রথম দিন থেকে 42 দিন পর্যন্ত বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের খাবার দেওয়া দরকার। সেই খাবারের প্রাথমিক যে বিষয়টা সেটাকে আমরা প্রি স্টার্টার বলি। একদম বাচ্চা চিক্স খাবার, বাচ্চা মুরগির ক্ষেত্রে খাবার থাকে। সেই প্রি স্টার্টারটা আমরা মূলত 1 দিন থেকে 10 দিন বা 12 দিন পর্যন্ত প্রয়োগ করি। তারপরে স্টার্টারটা আমরা প্রয়োগ করি, সেটা 12-13 দিন থেকে আমরা 20-22 দিন পর্যন্তও প্রয়োগ করি। তারপরে আমরা ডেভেলপার বা ফিনিশার করি। এবং প্রত্যেকটা খাবার শুরু করার আগে, বিশেষ করে প্রি স্টার্টারের পরে স্টার্টার যখন আমি শুরু করছি, তার সঙ্গে কিন্তু প্রথম 2-3 দিন প্রি স্টার্টারের সঙ্গে স্টার্টার মিক্স করে খাওয়ালে ভালো হয়। কারণ ওই খাবার দানাটা একটু পরিমাণটা বড় থাকে, আস্তে আস্তে শিখে। তেমনি যখন ডেভেলপার বা ফিনিশার হয়, তখন স্টার্টারের সঙ্গে ফিনিশারটা বা ডেভেলপারটা 2-3 দিন খাইয়ে তারপরে খাওয়ানো শুরু করা দরকার। এই ব্রয়লারকে যে আমরা খাবার খাওয়াচ্ছি, সেই খাবারের ক্ষেত্রে মূলত দেখা যাবে যে 1 কেজি ওজন তৈরি করতে আমাদের মূলত 1 কেজি 700 থেকে 1 কেজি 750 খাবার আমাদের প্রয়োজন হয়ে যায়। অর্থাৎ 2 কেজি একটা মুরগি যখন তৈরি করছি, তখন সেটা 3 কেজি 400 থেকে 3.5 কেজি খাবার খাচ্ছে। 75 থেকে 80% এই খাবারের দিকেই চলে যায় খরচ। তাহলে এটা খুব সচেতনভাবে খাওয়াতে হবে। যখন মুরগির বয়স ছোট, চিকম্যাশ, সেই চিকম্যাশকে আমরা অন্তত দিনে 3 থেকে 4 বার খাবার দিলে ভালো। অপচয়টাকে কমানোর জন্য আমাকে অল্প অল্প করে পরিমিত খাবার দিতে হবে, তারপরে বাড়াতে হবে এবং তারপরে প্রতিদিন দিনে 3 বার খাবার দিতে হবে। বাজারে বিভিন্ন রকম কোম্পানির খাবার আছে। ম্যাক্সিমাম ব্রয়লারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন হচ্ছে, সেই কোম্পানির খাবার খাওয়ানো হচ্ছে। অনেক চাষি বা উদ্যোগী তারা নিজস্ব কিছু উদ্যোগেও পোলট্রি ব্রয়লার পালন করছে এবং সেই পালন করার ক্ষেত্রে তারা বাজার থেকে এই খাদ্য খাবার কিনে খাচ্ছে। এবং এই শুধু ব্রয়লারের পাশাপাশি ব্রয়লারের পাশাপাশি আজকাল প্রচুর রঙিন মুরগি, বিশেষ করে ক্রয়লার, বনরাজা, রেনবো রোস্টার, সোনালি, দেশি এবং বিভিন্ন ধরনের মুরগি, সেগুলোকে কিন্তু আজকে ডুয়াল পারপাসে যেগুলো ব্যবহার করা হয়, উভয় মাংস এবং ডিমের জন্য, তাদেরও মাংসের জন্য উৎপাদন করা হচ্ছে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 3 কেজি খাবার খাইয়ে দেখা যাচ্ছে 1.5 কেজি ওজন সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে ব্রয়লারের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগছে, তারপরে ক্রয়লার, বনরাজা এদের একটু তার চেয়েও বেশি লাগছে খাবার, এবং কিন্তু ওজনটা কম হচ্ছে। এবং সোনালি এবং দেশি বা অন্যান্য যে দেশীয় প্রজাতি আছে, সেই মুরগির ক্ষেত্রেও দেখা যাচ্ছে খাবারটা 2 কেজি 600 থেকে 2 কেজি 800 খাওয়ালে 1 কেজি হচ্ছে। এই মার্কেটের যে ব্যাপার, মার্কেটের ভ্যালুটার উপর নির্ভর, টাইমটা বেশি লাগছে, ঠিক আছে, সোনালির ক্ষেত্রে বা দেশির ক্ষেত্রে বা শঙ্কর প্রজাতির মুরগির ক্ষেত্রে। এই ধরনের দেশীয় মুরগির জন্য কিন্তু তাদের বাজারটা খুব ভালো। মাংসের গুণগত চাহিদা, কাস্টমারদের কাছে একটা ভালো গ্রহণযোগ্যতা আছে। সর্বোপরি মুরগি উৎপাদনের ক্ষেত্রে চাষিদের এখন একটা ভালো বাজার আছে। তার যে উপাদান, ভুট্টা প্রধান উপাদান বা অন্যান্য সয়াবিন থেকে অন্যান্য উপাদান, সেগুলো এখন উৎপাদন হচ্ছে। একটু উৎপাদন কস্ট একটু বেড়েছে, প্রোডাকশন কস্ট একটু বেড়েছে, তার পাশাপাশি কিন্তু বাজারে চাহিদা আছে। যারা লাভজনক এবং বিজ্ঞানভিত্তিকভাবে এইসব ব্রয়লারের পাশাপাশি এই ধরনের দেশীয় মুরগি পালন করবেন। এছাড়া আপনারা তার চাষ পদ্ধতি, বিজ্ঞানসম্মত বিষয় এবং অন্যান্য বিষয়ে সচেতন হওয়ার জন্য আপনারা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে, ব্লক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন। পাখিটাকে সুস্থ সবল রাখবেন, অন্যান্য পরিচর্যা, ভ্যাকসিনেশন এগুলো ঠিকমতো করবেন। তাহলে আগামী দিনে মুরগি পালনের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে, যে লাভজনক যে মুরগি পালন, সেটা আমরা বলছি আপনারা নির্ভয়ে করুন, কোনো রকম চিন্তার কারণ নাই। খাদ্য খাবারে একটু সচেতন। খামারি বন্ধুরা যদি বাড়িতে অল্প করে 50টা 20টা বা আরও একটু বেশি করেন, সেক্ষেত্রে যদি খাবারের সমস্যা হয়ে যায়, তার প্রোডাকশন কস্টটা কমানোর জন্য আপনারা বাড়িতেও ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করে কিন্তু খাওয়াতে পারেন। ঘরোয়া খাবার আপনি ভুট্টা, খুদ,
চাল, গম এগুলোর সঙ্গে আপনি খোল এবং ডালচূর্ণি, মুসুর চূর্ণি এগুলোর সঙ্গে যদি আপনি মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম এগুলো খাওয়ান, প্রোটিনের পার্সেন্টেজটা 20% এভারেজ রাখতে হবে। অর্থাৎ 100 কেজির মধ্যে 35 কেজি অন্তত দেবেন। তার উপজাত যেটা আছে, অর্থাৎ তার গমের খোসা, ধানের খোসা মানে কুঁড়ো হতে পারে, 1 ভাগ দেবেন শস্য, 1 ভাগ দেবেন শস্যের উপজাত, আর 1 ভাগ দেবেন প্রোটিনজাত খাবার। এবং তার সঙ্গে একটু মিনারেল মিক্সচার, 1 কেজি মিনারেল মিক্সচার দেবেন, কিছু খাদ্য লবণ দেবেন, কিছু প্রোবায়োটিক, অ্যান্টিবায়োটিক কিছু পাউডার পাওয়া যায়, সেটা মিক্স করে যদি খাওয়ান তাহলে কিন্তু আশানুরূপ প্রোডাকশন মাংস বা ডিম তার কাছ থেকে, মুরগির কাছ থেকে পেতে পারেন। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। মাছের উৎপাদন ভালো পেতে সারা বছর ধরে বিজ্ঞানসম্মত পরিচর্যার দরকার। তাছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে মাছ ও পুকুরের সঠিক পরিচর্যার দরকার হয়। উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ অনিন্দ নায়ক মাছ ও পুকুরের সঠিক পরিচর্যার বিষয়ে জানালেন। যেসব পুকুরে জল শুকিয়ে গেছে সেই পুকুরগুলোকে ভালো করে তৈরি করে নেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেসব পুকুর এই সময় শুকিয়ে গেছে, যদি তলায় পাঁক থেকে থাকে তাহলে সেই পাঁক তুলে দিন, তুলে দিয়ে পুকুরের পাড় তৈরিতে কাজে লাগান। তারপর পুকুর ভালো মতো করে শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়াটা এরকমভাবেই করবেন যাতে পুকুরের তলাটা পুরো একবারে মাঠের মতো ফুটিফাটা হয়ে যায়। পুকুরের তলায় যদি কোনো রকম ঘাস থাকে বা অবাঞ্ছিত কোনো যদি গাছপালা থেকে থাকে, ছোটো ছোটো গাছ যদি হয়ে থাকে, সেগুলো সব তুলে ফেলে দিন। তুলে ফেলে দিয়ে পুকুরের তলাটা ভালো করে নাগল করে দিন। নাগল করে দিয়ে 2-1 দিন মতো ফেলে রাখুন। ফেলে রাখার পর পুকুরে চুন প্রয়োগ করুন, বিঘা প্রতি 30 থেকে 40 কেজি, এবং যদি একটু লবণাক্ত যদি এরিয়া হয় তাহলে সেক্ষেত্রে 50 কেজি মতো চুন বিঘা প্রতি ব্যবহার করবেন। অতি অবশ্যই চুনকে আগের দিন এনে জলে ভিজিয়ে রাখবেন, তারপরের দিন হাঁড়িতে করে জলে গুলে নিয়ে পুকুরে দেবেন, এবং পুকুরের তলাটাই ভালো মতো করে দেবেন, পুকুরের পাড়ের দিকে ভালো মতো করে দেবেন, যাতে চারিদিকটা সুন্দরভাবে আর করে চুনটা প্রয়োগ করা যায়। চুন দেওয়ার ঠিক 2 থেকে 3 দিনের মাথায় পুকুরে জল ঢোকান, মোটামুটি 2 থেকে 3 ফিট জল ঢোকান। মাছ ছাড়ার জন্য উপযুক্ত পরিমাণ প্রাণীকণা তৈরি হতে পারে, তার জন্য পুকুরে কাঁচা গোবর দিন। বিঘা প্রতি 1 বিঘা পুকুরের জন্য 1000 কেজি গোবর ভালো হয়। সবথেকে যেহেতু জলে গুলে নিয়ে পাতলা করে নিয়ে যদি পুকুরে প্রয়োগ করেন তাহলে খুব ভালো হয়। তারপরে মোটামুটি চুন দেওয়ার 7 দিনের মাথায় গোবরটা প্রয়োগ করলেন। প্রয়োগ করে দেখবেন আস্তে আস্তে পুকুরের জলের রং কিন্তু হালকা বাদামি বা ঈশ্বর ধূসর বর্ণের হবে। সেই ধূসর বর্ণ যখন তৈরি হবে তখন কিন্তু গোবর প্রয়োগ করা থেকে 7 দিনের মাথায় গিয়ে কিন্তু আপনি মাছ ছাড়তে পারবেন। এবার যেসব পুকুরের ক্ষেত্রে পুকুরে জল শুকানো সম্ভব নয় বা জল আর বলে শুকায় না, সেরকম যদি পুকুর থেকে থাকে, তাহলে প্রথমেই পুকুরের চারিদিকে যত ঘাস আছে বা বড় বড় যদি গাছ থেকে থাকে গাছের ডাল ছেটে দেবেন, যাতে পুকুরে ভালো মতো করে রোদ লাগে, সেই ব্যবস্থাটা আগে করবেন। তারপরে পুকুরে প্রথমেই প্রয়োগ করুন হচ্ছে মহুয়া খোল, যাতে অন্যরকম কোনো অবাঞ্ছিত মাছ বা পুকুরে যদি পাঁক থেকে থাকে, সেক্ষেত্রে যদি কোনো আর করে গ্যাস ফর্মেশন, সব কিছুটাকে মোটামুটি একটু নর্মাল জায়গায় আনা যাবে। প্রথমে হচ্ছে আর বলে পুকুরে প্রয়োগ করবেন হচ্ছে মহুয়া খোল। এক্ষেত্রে পুকুরের জলস্তরটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে মোটামুটি যদি 1 ফুট বা 1.5 ফুট 2 ফুট এরকম জলস্তরটা আনেন, সেই রকম জলস্তর থাকার সঙ্গে সঙ্গে 1 বিঘা পুকুরের জন্য 1 ফুট জলের জন্য 100 থেকে 120 কেজি মহুয়া খোল প্রয়োগ করবেন। মহুয়া খোল প্রয়োগ করার 7 দিনের মাথায় গিয়ে কিন্তু এগুলো পুকুরে চুন প্রয়োগ করবেন। এক্ষেত্রে চুন প্রয়োগ করবেন বিঘা প্রতি 30 থেকে 40 কেজি। চুন প্রয়োগ করার ঠিক 7 দিনের পরে কিন্তু হচ্ছে করলে গোবর প্রয়োগ করবেন, সেক্ষেত্রে কাঁচা গোবর। এক্ষেত্রে কিন্তু যেহেতু মহুয়া খোল প্রয়োগ করেছেন তাই গোবরটা কম লাগবে। এক্ষেত্রে বিঘা প্রতি 500 কেজি গোবর প্রয়োগ করবেন। 500 কেজি গোবর প্রয়োগ করার পর 2 থেকে 3 দিনের মাথায় গিয়ে দেখবেন কিন্তু জল ঈষৎ বাদামি বা হচ্ছে করে ধূসর বর্ণের হবে। সেক্ষেত্রে গোবর প্রয়োগ করা থেকে 7 দিনের মাথায় গিয়ে কিন্তু পুকুরে মাছ ছাড়বে। পুকুরে আপনি ধানি মাছ ছাড়ুন বা হচ্ছে ডিম পোনা ছাড়ুন বা হচ্ছে চারা মাছ ছাড়ুন, যাই মাছ ছাড়ুন না কেন, পুকুর প্রস্তুতিকরণ করাটা কিন্তু এইভাবেই কিন্তু একবারে থাকবে। গোবর যদি না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু বিঘা প্রতি সর্ষে খোল পচিয়ে নিয়ে মোটামুটি বিঘা প্রতি 30 কেজি, আর যদি আর বলে মহুয়া খোল প্রয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে 15 কেজি আর বলে সর্ষে খোল প্রয়োগ করবেন। তাহলে কিন্তু পুকুরের প্ল্যাঙ্কটনটা কিন্তু সঠিক পরিমাণে তৈরি হবে এবং সেক্ষেত্রে মাছ কিন্তু প্রাথমিকভাবে উপযুক্ত কিন্তু খাবার পেতে পারবে। যদি চারাপোনা ছাড়েন তাহলে অতি অবশ্যই চারাপোনাকে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে চুবিয়ে নিয়ে তবে ছাড়বেন 1 মিনিট কি 2 মিনিটের জন্য, এবং সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 লিটার জলে 1 চিমটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যত পরিমাণ মাছ এনেছেন সেই অনুযায়ী দেখে নিয়ে সেই পরিমাণ জল তৈরি করবে। আর যদি ধানিপোনা ছাড়েন তাহলে সেক্ষেত্রে ধানিপোনাও কিন্তু আর বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট চুবিয়ে নিয়ে ছাড়বেন। 60 থেকে 70% রোগ কিন্তু এখানে নিরাময় করে তারপরে পুকুরে কিন্তু আপনি মাছ ছাড়ছেন, তাহলে আপনার পুকুরে কিন্তু মাছটা সঠিক যাচ্ছে, যাতে কোনো রকম রোগ জ্বালা না থাকে।
আর যারা ডিম পোনা ছাড়বেন তাদের সেক্ষেত্রে কিন্তু কোনো এরগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডোবানোর দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ডিম পোনা ছাড়বেন। কিন্তু ডিম পোনা ছাড়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে পুকুরে আগে কিন্তু এরগুলো যেসব পোকাগুলো তৈরি হয় সেই পোকাগুলো কিন্তু 24 ঘন্টা আগে মেরে ফেলতে হবে। সেই মেরে ফেলাটা এভাবে হবে যে আপনি পুকুরে কেরোসিন তেল প্রয়োগ করতে পারেন, বিঘা প্রতি 15 থেকে 20 লিটার কেরোসিন তেল প্রয়োগ করতে পারেন, যে কোনো টাইপের ক্লিনার ব্যবহার করতে পারেন, বা সাবান গুঁড়ো এবং এরগুলো যে উদ্ভিজ তেল, মানে যেগুলো আমরা খাবারের জন্য ব্যবহার করি না, কম দামি তেল যেগুলো হয়, তিল তিসির তেল, এরকম তেলের কিন্তু দ্রবণ বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে তেল থাকবে 2.5 কেজি এবং এরগুলো সাবানের গুঁড়ো 7.5 কেজি। এইটাকে ভালো মতো করে তেলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে তবে কিন্তু এরগুলো একটা দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণটা যদি ছড়িয়ে দেন 24 ঘন্টা আগে, তাহলে দেখবেন কিন্তু পোকাগুলো এরগুলো মারা যাবে। তখন একটা চট জাল দিয়ে টেনে নিয়ে সে মরা পোকাগুলোকে তুলে নিয়ে পুড়িয়ে ফেলুন। যদি দেখেন যে পুকুরের তলায় পাঁক যদি 6 ইঞ্চি পাঁক থাকে, তাহলে সেই পাঁক তোলার দরকার নেই। সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জিনিস, যে পাড়টাকে ভালো মতো করে করবেন যাতে বাইরের থেকে কোনো রকম বর্ষার জল যেন আপনার পুকুরে না ঢোকে। পাড়টা উঁচু হবে, মিনিমাম যে 2-3 ফুট চওড়া হয়। এবং যদি চারাপোনার চাষ করেন তাহলে সেক্ষেত্রে পুকুরের গভীরতা, পাড় সমেত পুকুরের গভীরতা থাকবে কিন্তু 7 ফিট, অর্থাৎ জল যেন 5 থেকে 6 ফিট জল যেন অবশ্যই থাকে। আবার যদি আপনি ধানিপোনার চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনার পুকুরের গভীরতা থাকবে পাড় সমেত কিন্তু 5 ফিট। আর যদি আপনি ডিম পোনার চাষ করেন তাহলে ডিম পোনা চাষ করার ক্ষেত্রে কিন্তু পুকুর কিন্তু অগভীর হবে, আপনার পুকুর 4 থেকে 4.5 ফিট হলেই যথেষ্ট, এর থেকে যেন বেশি না হয়। তাতে কিন্তু আর বলে আপনার মাছ চাষটাও ভালো হবে, মাছ ভালো থাকবে, মাছ সুস্থ সবল থাকবে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন নীলকমল বিশ্বাস। তার দোপাটির জমিতে এখন গোড়াপচা রোগের উপদ্রব দেখা যাচ্ছে। এর প্রতিকার সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। বর্ষাকালে বা শরৎকালে ফুল তোলার জন্য যারা দোপাটি চাষ করেন তারা যদি নিচু অবস্থানের জমিকে এই ফুল চাষের জন্য বেছে নেন তাহলে তাদের রোগজনিত সমস্যা বেশি হয়। মাটিতে বসবাসকারী বেশ কয়েক ধরনের ছত্রাকের আক্রমণে দোপাটির গোড়াপচা রোগ দেখা যায়। কাণ্ডের মাটি সংলগ্ন অংশে পচন দেখা যায়, পরে শিকড়ও পচে যায়, আক্রান্ত গাছ ঢলে পড়ে এবং মারা যায়। গাছের গোড়ায় জল জমে থাকলে বা বেশি সেচ দিলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের উপদ্রব এড়াতে হলে পরিচর্যা ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। চাষের জন্য বেছে নিতে হবে জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু জমি। জমির মাটিতে যদি অ্যাসিড বেশি থাকে তাহলে রোগটি বেশি দেখা যায়। তাই মাটি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চাষের 1 মাস আগে জমিতে চুন প্রয়োগ করতে হবে। জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স একত্রে মিশিয়ে কয়েকদিন জাঁক দিয়ে রেখে তারপরে প্রয়োগ করলে মাটিতে রয়ে যাওয়া ক্ষতিকারক জীবাণুর পরিমাণ কমে, এর ফলে রোগ কম দেখা যায়। একক সারিতে চারা রোপণ না করে 2.5 ফুট চওড়া উঁচু বেডে জোড়া সারি করে চারা লাগালে এবং তারপরে নিকাশি নালা রাখলে জল নিকাশের সুবিধা হয়। ভারী সেচ দেওয়া চলবে না, মাটির রসের পরিমাণ বুঝে হালকা সেচ দিতে হবে। এইসব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগ দেখা যায় তাহলে রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখন বাজারে অনেক মিশ্র ফর্মুলেশনের ছত্রাকনাশক এসে গেছে। প্রয়োজনে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক কিংবা মেটালাক্সিল এবং ম্যানকোজেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। রোগের তীব্রতা অনুযায়ী 1-এর বেশিবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কিন্তু একই বিষ বারবার নয়। এখানে যে ছত্রাকনাশকগুলোর কথা বলা হলো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। প্রাণী পালনের মধ্যে ছাগল পালন অন্যতম। এখন বাণিজ্যিক ভিত্তিতে অনেকেই ছাগল পালন করছেন। আবার ছাগল খামার গড়ে তোলার জন্য কয়েকটি সরকারি প্রকল্পের সহায়তাও পাওয়া যাচ্ছে। তাই অনেকেই এই প্রাণীটি পালনে আগ্রহ দেখাচ্ছেন। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের কৃষক অরবিন্দ হালদার বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন। বাংলার কালো ছাগল পালনে খামারি তার অভিজ্ঞতা জানালেন। আমি আগে মার্বেলের কাজ করতাম, মার্বেলের কাজ করি, এখনও পর্যন্ত মার্বেলের কাজ করি। সাইড বিজনেস করার জন্য দেখলাম যে ছাগলের ব্যবসাটা সবথেকে লাভজনক ব্যবসা। যেহেতু ছোটোকাল থেকে আমরা ছাগল দেখে আসছি এবং আমরা ছোটোবেলা থেকে ছাগল পুষতাম। বর্তমানে মুর্শিদাবাদে একটা ছাগলের ফার্ম আসছে এবং আমরা ওখানে ফার্ম চালাই। আমাদের এখানে ছাগলের ফার্মটা পরিকল্পনা করে করলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে। এখানে মাচা হাইট করে ছাগলের ফার্মটা তৈরি করেছি। লম্বায় আছে আপনার টোটাল 44 ফুট আর আড়ে আছে 20 ফুট। বারান্দাটা 44 ফুট বাই 10 ফুটের বারান্দা করা আছে, যে ছাগলের বৃষ্টির সময় দাঁড়ানোর জন্য কিংবা দিনের বেলায় বেরিয়ে আসার জন্য এই জন্য করা আছে।
ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা মাথার প্ল্যান নিয়ে যে ব্ল্যাক বেঙ্গল নেব, কেননা ব্ল্যাক বেঙ্গলের মতো প্রফিট অন্য কোনো ছাগলের নেই। যেমন প্রত্যেক বছর একটা ছাগলে 3টো বাচ্চা দেয়, 4টো বাচ্চা দেয় এবং 2টো তো কমন বাচ্চা দেবেই। তো এখন বর্তমানে আমার ছাগল এখানে টোটাল ছাগল আছে 30টা, প্রায় 22টা ছাগল এখন বাচ্চা হবে। প্রতিটা ছাগলে 2টো করে বাচ্চা হয়। অলরেডি আমার এখন বর্তমানে 3টে ছাগলের বাচ্চা হয়েছে, আর বাকি 22টা ছাগলের বাচ্চা হবে। এই 1 মাসের মধ্যে বাচ্চাগুলো হবে। 3টে গড়গড় ধরলে পরে তাও আপনার একটা ছাগলে 6টা করে বাচ্চা হয় বছরে, কিন্তু অন্য কোনো ছাগলে কোনো অন্য জাতে এই ধরনের বাচ্চা পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেট চাহিদা সবসময়ের জন্য বেশি, এর মাংসটাও খুব সুন্দর টেস্টি, দামও পাওয়া যায় ভালো। বর্তমানে মাংসের দাম চলছে 650 টাকা কিলো। আপনার একটা বাচ্চা ছাগল যদি আপনার 6 মাস ওকে টাইম দেওয়া যায়, আমরা যেসব খাবার খাওয়াই সাইলেজ, ভুট্টা, গুঁড়ো, গমের খোল, ছিলকা, তাছাড়া নেপিয়ার ঘাস লাগানো আছে, নেপিয়ার ঘাস খাওয়াই। তাছাড়া আমাদের ওদিকে মানে বাড়ির আশেপাশে বাগানে সব কাঁঠালের পাতা টাতা এগুলো খাওয়াই। কিন্তু ছাগলের থেকে গ্রোথটাও ভালো হয়, প্রোটিনও ভালো পায় এবং ছাগলটা বাড়তি হয় ভালো। তো এখন আমরা দেখছিলাম যে সবথেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সবথেকে উপকারী বেশি এবং লাভজনক ব্যবসা হিসাবে ছাগল ব্যবসা সবথেকে লাভজনক ব্যবসা। কিন্তু প্রথমত ওর 2 মাস 3 মাস তো মায়ের দুধই খেয়ে বড় হয়। এবার তারপর থেকে যে খবরটা মানে খরচাটা হয় একটা ছাগলের পেছনে, দিন গড়গড়ানো হিসাব ধরতে গেলে পরে ওষুধ দিয়ে একটা ছাগলের খাওয়ার খরচা দিয়ে 10 টাকা খরচা যায় পার ডে, এর বেশি খরচা যেতে পারে না। একটা ছাগলের 10 টাকা মানে ইনাফ, মাসে 300 টাকা হয়। এবার একটা ছাগল আপনি যদি 1 বছর করেন, তো 1 বছর হিসাব করতে গেলে পরে আপনার 3 × 3600 টাকা, খুব জোর আপনার হার্ডলি টোটাল খরচা আছে 3000 টাকা। এবার 3000 টাকা একটা ছাগল আপনার করে ম্যাক্সিমাম আপনার 14,000 টাকা কিংবা 12,000 টাকা বিক্রি হলে পারে, তাও তো আপনার 8-9,000 টাকা প্রফিট থাকছে। 1 বছরে আপনার একটা ছাগল মানে ঠিকভাবে যদি আমরা মেনটেনেন্স করি 25-26 কিলো ওজন হবে ব্ল্যাক বেঙ্গল, যেটা আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল, এর তুলনায় অন্য ছাগল কোনো কিছু না। হয়তো অন্য ছাগলের গোদ বাড়ে বেশি কিন্তু দাম কম মার্কেটে। তাছাড়া বছরে ওরা 14 মাসে 2টো বাচ্চা হয়, 7 মাস অন্তর একটা বাচ্চা হয় ওদের বাচ্চার সংখ্যা কম। ভ্যাকসিন আমরা যেমন পিপিআর ভ্যাকসিনটা দিই, ঠিক আছে, পক্সে গোট পক্সের ভ্যাকসিনগুলো এগুলো সব আমরা নিজেরাই করি। এবার যখন ওদের মানে কৃমি ওষুধ থেকে মানে যখন খাওয়ানোর দরকার তখন আমরা ঠিকভাবে খাইয়ে দিই। তাছাড়া অন্য কিছু আমাদের এখানে খরচা লাগে না। প্রায় এখানে চারিধারে পুরো টিন দিয়ে ঘিরে আছে, যেহেতু মাথার নিচের থেকে হাইটটা করা আছে আপনার 4.5 ফুট হাইট করা আছে। যে ছাগলের পেচ্ছাপ পায়খানা যেটা রাত্রিবেলায় ওরা ওখানে ঘর থেকে পড়ে আর কি, সেটা নিচে পড়ে, একটা নিউমোনিয়া গ্যাস হয় তৈরি হয়, তার জন্য ছাগলের অসুখ বিসুখটা বেশি তৈরি হয়। তার জন্য আমরা মাথাটা করেছি। এরা 3 ফুটের হাইটের বেশি মানে নিউমোনিয়া গ্যাসটা উপরে উঠতে পারে না, তার জন্য আমরা 4.5 ফুট হাইট করেছি। আর যেসব পেচ্ছাপ টেচ্ছাপ মলটা সেগুলো পড়ে সেগুলো পরিষ্কার রীতিমতো আমরা সকালবেলায় করে ফেলে দিই, আমাদের লোক রাখা আছে কাজের। যে ছাগল এমন একটা পশু যে নিজের গায়ে ঠান্ডা লাগলে পারেও এটা ভাবতে যে আমার ছাগলের গায়েও ঠান্ডা লাগছে। মাঝে মাঝে আমরা যেমন এই চুনটা দিয়ে পরিষ্কার করি, 15 দিন পর হোক কিংবা সপ্তাহে 12 দিন 13 দিন পর পর পুরো চুন দিয়ে ওটাকে পুরো পরিষ্কার করে নিই। সেট হিসাবে পটাশিয়ামটা ব্যবহার করি। ছাগলও এমন একটা প্রাণী যাকে পরিষ্কার জল পরিষ্কার খাবার দিলে পারে তার শরীরে রোগ বালাই খুবই কম হয়। সামনে একটা জায়গা রাখা আছে, এই কারণে এই ছাগলটা সকালবেলায় ঘর থেকে বেরোবে, ওখানে খাবে, খাবার দেওয়া হয়। আমার এই ঘরটা তৈরি করতে খরচা হয়েছে 2.5 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। ঘরটা টিন দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, টোটাল মানে কারেন্টের খরচা, লাইন টাইন পাইপ, জলের টিউবওয়েল থেকে শুরু করে সব কিছু টোটালে আমার খরচা হয়েছে 2.5 লক্ষ টাকা। আমার ক্যাশ টাকা খরচা হয়েছে। আমি এই 2.5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে, আর বর্তমানে আমি ছাগল কিনেছিলাম ফার্স্টে 4খানা, তারপরে ধীরে ধীরে আমি আস্তে আস্তে বাড়িয়ে এখন বর্তমানে আমার কিছু ছাগল এখান থেকে আমার উৎপন্ন হয়েছে, আর কিছু ছাগল আমি বাইরে থেকে নিয়ে আমার মোটামুটি টোটাল এখন 30 পিস ছাগল আমার কাছে আছে অলরেডি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।